সুপ্রভাত। ক্লাস 8-এর ভৌতবিজ্ঞান ক্লাসে সরস্বতী পূজার আগে পর্যন্ত আমি কিন্তু গার্ল সেকশনে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলটা শেষ করেছিলাম। সেখানে শেষ ক্লাসে যেটা বলেছিলাম সেটা হচ্ছে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলের মধ্যে চৌম্বক আকর্ষণ বল বা বিকর্ষণ বল, স্থির তড়িৎ আকর্ষণ বল বা বিকর্ষণ বল, এবং লাস্ট যেটা আলোচনা করেছিলাম স্থির তড়িতের প্রভাবে বস্তুর গতির সৃষ্টি কেমনভাবে হয় সেটা আমরা পরে দেখেছিলাম। যে পরমাণুর গঠনের মধ্যে তার কেন্দ্রক বা নিউক্লিয়াসে রয়েছে ধনাত্মক আধানযুক্ত প্রোটন কণা এবং নিস্তড়িত নিউট্রন কণা, আর বাইরে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলি, ঋণাত্মক আধানগ্রস্ত ইলেকট্রন কণাগুলি রয়েছে। তো তাদের মধ্যে পারস্পরিক আকর্ষণ বল, স্থির তাড়িতিক আকর্ষণ বলের প্রভাবে কেন্দ্রের প্রোটনের সঙ্গে বাইরের ইলেকট্রন মহলের ইলেকট্রনের স্থির তাড়িতিক আকর্ষণ বলের প্রভাবে ইলেকট্রনগুলি সর্বদাই ঘূর্ণায়মান থাকে। ইলেকট্রনগুলি সর্বদাই ঘূর্ণায়মান থাকে, আর এদের মধ্যে তাড়িতিক আকর্ষণ বলের প্রভাবে এই ইলেকট্রনগুলির গতির সৃষ্টি হয় বা ঘূর্ণন গতির সৃষ্টি হয়। এটা আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম। এখানে কিন্তু আমাদের স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলটা শেষ। এরপর যেটা আমরা আলোচনা করব সেটা হলো গিয়ে কি, যে তাপ। হিট। তোমরা 5-6 থেকেই কিন্তু এই তাপ পড়ে আসছো। তো সেখানে আমরা কি পেয়েছি, তাপ কাকে বলে, হোয়াট ইজ হিট বা তাপের সংজ্ঞাটা কি, তাপ কাকে বলে। প্রথম বলছি তাপ কি, হোয়াট ইজ হিট। তাপ কি না, আমরা এতদিন যে জেনেছি তাপ হলো এক প্রকারের শক্তি। তাপ হলো এক প্রকারের শক্তি, কিন্তু বিজ্ঞানের ভাষায় এখানে তাপটা কি আমরা এখানে আরেকটু সংযোগ করব বা সংযুক্ত করব। যে এখানে প্রথমেই বলবো বিজ্ঞানের ভাষায়, বিজ্ঞানের ভাষায় তাপ হলো একটি রাশি। তাপ হলো একটি রাশি, এক প্রকার রাশি যেটা পরিমাপযোগ্য, যার মেজারমেন্ট করা যায় বা পরিমাপ করা যায়। সেই জন্য তাপ হলো একটি রাশি। তার পরবর্তী ক্ষেত্রে বলবো তাপ হলো শক্তির সমতুল্য একটি রাশি। শক্তির সমতুল্য একটি রাশি, কারণ শক্তিও একটা রাশি। শক্তির সমতুল্য একটি রাশি বা তাপ হলো এক প্রকার শক্তি। It is a type of form of energy or type of energy. তাপ হলো এক প্রকার শক্তি। আচ্ছা, তাপ যে এক প্রকার শক্তি সেটা আমরা কি করে বুঝবো? তোমরা কেউ বোঝাতে পারবে যে তাপ হলো এক প্রকার শক্তি? কি বোঝাতে পারবে কেউ? দেখো, আমি যেটা বলছি সেটা শোনো। আমরা দেখেছি পদার্থের একাধিক অবস্থা। সেই একাধিক অবস্থাগুলো কি কি? যে সাধারণ তিনটে যে অবস্থা, কঠিন, তরল এবং গ্যাসীয়। এর মাঝে মাঝে একটা অবস্থা রয়েছে কঠিন ও তরলের মধ্যবর্তী অবস্থা, যেটা প্লাজমা। না তরল না কঠিন, নট সলিড অর নট লিকুইড, দ্যাট ইজ প্লাজমা। সেটা আমাদের এখানে আলোচনার বিষয় নয়। তবুও আমরা যেটা বলছি যে তাপ কেন শক্তি। তো আমরা এই পদার্থের তিনটে অবস্থায় নেব। একটা হলো কঠিন অবস্থা, একটা তরল অবস্থা, একটা হলো গ্যাসীয় অবস্থা। কঠিন, তরল এবং গ্যাসীয় বা বায়বীয় অবস্থা। তো পদার্থের একাধিক অবস্থা থাকার কারণ কি না, প্রথম কথা হচ্ছে কঠিনের নির্দিষ্ট আকারও আছে, আয়তন আছে। তরলের নির্দিষ্ট আয়তন আছে ঠিকই, কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই। আবার গ্যাসের ক্ষেত্রে আকার নয়, আয়তন নয়। যখন যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকার ধারণ করে এবং সেই পাত্রেরই আয়তন দখল করে।
কিন্তু কঠিনের নির্দিষ্ট আকার এবং আয়তন থাকার কারণটা কি না, কঠিনের অণুগুলো একেবারে খুব কাছাকাছি থাকে, অর্থাৎ তাদের মধ্যে অন্তরণবিক ব্যবধানটা খুবই কম। আর অন্তরণবিক ব্যবধান কম হওয়ার জন্য অণুগুলোর মধ্যে আকর্ষণ বলটা খুবই বেশি। অন্তরণবিক আকর্ষণ বল, যেটা ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স, এই আকর্ষণ বলটা খুব বেশি হওয়ার কারণে, অন্তরণবিক আকর্ষণ বলটা খুব বেশি হওয়ার কারণে কি হয়, ওদের মধ্যেকার অণুগুলোর মধ্যেকার আকর্ষণ বলটা অনেক বেশি, সেই জন্যে ওদের নির্দিষ্ট আয়তন আছে এবং আকারও আছে। তো ওই আকর্ষণ বলটা থেকে আমি তাপ প্রয়োগ করি, তাপ প্রয়োগ করে তাকে তরলে পরিণত করা হয়। তাপ হলো কি এক প্রকার শক্তি, অর্থাৎ বাইরে থেকে প্রযুক্ত বল বা শক্তি। আমি চেষ্টা করলে কি ডাস্টারের অণুগুলোকে, এটা তো কঠিন পদার্থ, এর অণুগুলোর অন্তরণবিক ব্যবধানটা বা অন্তরণবিক আকর্ষণ বলটাকে কমিয়ে দিতে পারবো বা ব্যবধানটাকে বাড়িয়ে দিতে পারবো। ব্যবধানটা বেড়ে গেলেই কিন্তু আকর্ষণ বলের মানটা কমবে। সেই ব্যবধানটা বাড়ানোর জন্য কিন্তু টেনে ছাড়াতে পারি না অণুগুলোর মধ্যেকার দূরত্ব। কিন্তু এটা তাপ প্রয়োগ করে, একটা লোহার অণুগুলোর মধ্যে তাপ প্রয়োগ করে যখনই লোহাটা প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কি হয়, গলে তরলে পরিণত হয়। তাহলে তরলে পরিণত হলেই তাদের মধ্যেকার অণুগুলোর অন্তরণবিক ব্যবধানটা বেড়ে যায়, বেড়ে গিয়ে তাদের মধ্যেকার আকর্ষণগুলোকে কমিয়ে দেয়। তাহলে কে কমালো? বাইরে থেকে প্রযুক্ত শক্তি বা বল, কোনটা? তাপ। আবার আরও তাপ প্রয়োগ করলে, তরলটা যদি তাপ প্রয়োগ করি, তাদের অণুগুলোর মধ্যেকার ব্যবধান এতটাই বাড়িয়ে দেয় যে যাদের কি আর কোনো আকর্ষণ বল ক্রিয়াশীল থাকে না, সেটা গ্যাসীয় অবস্থায়। অর্থাৎ কি, তরল অবস্থা থেকে তরলের অণুগুলোর মধ্যেকার অন্তরণবিক ব্যবধানটাকে আরও বাড়িয়ে দিল কে? বাইরে থেকে প্রযুক্ত বল বা শক্তি, তাপ শক্তি। এর দ্বারা প্রমাণিত হয় কি, তাপ হলো এক প্রকারের শক্তি। ইট ইজ এ ফর্ম অফ এনার্জি অর ইট ইজ এ টাইপ অফ এনার্জি। হয়েছে? এরপরে যেটা আমরা আসবো, তাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে, তার নাম কি? তাপ পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে, তার নাম হলো ক্যালোরিমিটার। ক্যালোরিমিটার। তাপ পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে, তার নাম হলো ক্যালোরিমিটার। এরপর যেটা আমরা আসবো, তাপের বিভিন্ন একক। তাপ একটা যেহেতু রাশি, যে কোনো রাশি পরিমাপের জন্য কিসের প্রয়োজন? এককের প্রয়োজন। তাপের এককটা কি হয়? শক্তির একক হলো তাপের একক। তাপটা এক প্রকার শক্তি, তাহলে তাপের একক। সিজিএস পদ্ধতিতে তাপের একক কি হবে? সিজিএস পদ্ধতিতে তাপের একক হলো ক্যালোরি। তো ক্যালোরি কাকে বলে? সিজিএস পদ্ধতিতে তাপের একক হলো ক্যালোরি। তাহলে ক্যালোরি কি না, ক্যালোরি হলো সিজিএস পদ্ধতিতে তাপের একক। কিন্তু যদি বলে ক্যালোরি কাকে বলে বা 1 ক্যালোরির সংজ্ঞা দাও, ক্যালোরি কাকে বলে? এক গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন বৃদ্ধি করতে, এখানে বলি 1 ডিগ্রি সেন্টিগ্রেডটা এখানে কিন্তু ব্র্যাকেটে লিখবে 14.5 ডিগ্রি থেকে 15.5 ডিগ্রি। এটা পরে বলছি কেন বললাম, বৃদ্ধি করতে যে পরিমাণ
তাপের প্রয়োজন, যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ক্যালোরি বলে, ক্যালোরি বা 1 ক্যালোরি বলে, 1 ক্যালোরি তাপ বলে। তাহলে দেখো আমি লিখছি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে। তাহলে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড আমি যদি 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি করি সেটা 1 ডিগ্রি বৃদ্ধি করা হলো, কিংবা 10 ডিগ্রি থেকে 11 ডিগ্রি করি সেটা 1 ডিগ্রি বৃদ্ধি করা হলো, কিংবা যদি আমি 30 ডিগ্রি থেকে 31 ডিগ্রি করি সেটা 1 ডিগ্রি বৃদ্ধি করা হলো, আবার যদি 100 ডিগ্রি থেকে 101 ডিগ্রি করি সেটা 1 ডিগ্রি বৃদ্ধি করা হলো। তাহলে বিশুদ্ধ জলের উষ্ণতা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন পরিমাণ লাগে, মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করতে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড বিশুদ্ধ জলের উষ্ণতা 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যখন 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি করছি যা তাপ লাগে তার তুলনায় বেশ কিছুটা বেশি পরিমাণ তাপ লাগে 10 ডিগ্রি থেকে 11 ডিগ্রি করতে, আবার তার চেয়ে অনেক বেশি তাপ লাগে 30 ডিগ্রি থেকে 31 ডিগ্রি করতে, কিংবা হয়তো 61 ডিগ্রি থেকে 62 ডিগ্রি করতে, বেশি আরও বেশি তাপ লাগে 100 ডিগ্রি থেকে 101 ডিগ্রি করতে। তাই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন তাপ, তাহলে এটা ক্যালোরি প্রমাণ সংখ্যা হতে পারে না। সেই জন্য বলা হলো 14.5 ডিগ্রি থেকে 15.5 ডিগ্রি। পরীক্ষামূলকভাবে দেখা গেছে 14.5 ডিগ্রি থেকে 15.5 ডিগ্রি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেই তাপটাকে বলা হচ্ছে প্রমাণ ক্যালোরি বা 1 ক্যালোরি তাপ। কি বলুন, বোঝা গেছে? তাহলে তাপের সিজিএস পদ্ধতির একক হলো ক্যালোরি, আর এফপিএস পদ্ধতির তাপের এককটা হলো, তোমাদের জানা আছে নাকি এফপিএস পদ্ধতিতে তাপের একক? এফপিএস পদ্ধতিতে তাপের একক হলো বিটিএইচইউ বা ব্রিটিশ থার্মাল ইউনিট বা ব্রিথা-এ। এফপিএস পদ্ধতিতে, যেহেতু এফপিএস পদ্ধতিটা ব্রিটিশ পদ্ধতি, সেই জন্য এফপিএস পদ্ধতিতে এটা এখন আমাদের এখানে অতটা প্রচলিত নেই, কিন্তু এফপিএস পদ্ধতিতে তাপের এককটা আমাদের জানতে হবে। এফপিএস পদ্ধতিতে তাপের একক হলো BTHU, B for British, TH for thermal, U for unit, বা বাংলাতে লিখলে ব্রিথা-এ এভাবে লেখা হয়। তাহলে BTHU হলো কি এফপিএস পদ্ধতিতে তাপের একক। এফপিএস পদ্ধতিতে তাপের একক হলো ব্রিথা-এ। তো ব্রিটিশ থার্মাল ইউনিট, 1 BTHU কাকে বলবো? 1 BTHU কাকে বলবো না, এক প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 1 পাউন্ড জলের উষ্ণতা, 1 পাউন্ড জলের উষ্ণতা 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করতে, 1 পাউন্ড জলের উষ্ণতা 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন, যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে 1 BTHU বা ব্রিটিশ থার্মাল ইউনিট বলে, BTHU বলে। এই এফপিএস পদ্ধতিতে তাপ পরিমাপের ক্ষেত্রে BTHUটা একটা একক, এর চেয়ে একটা বড় একক আছে। আমাদের দেশে দেখো বাড়ি বাড়ি যে কারেন্ট ইলেকট্রিক সরবরাহ করা হয় সেটা তড়িৎ শক্তি, সেই শক্তি পরিমাপের জন্য প্রতিটা বাড়িতে কতখানি কারেন্ট বা ইলেকট্রিসিটি প্রতিদিন ব্যবহৃত হচ্ছে সেটা পরিমাপ করা প্রয়োজন। কারণ এই বিদ্যুৎ শক্তি উৎপন্ন করার ক্ষেত্রে একটা প্রচুর টাকা খরচ হয়, অর্থ ব্যয় হয়। সেই অর্থ ব্যয়টা যে সমস্ত কাস্টমার বা ক্রেতারা সেই তড়িৎ কিনে, তড়িৎ শক্তি কিনে ব্যবহার করে বা খরচ করে,
তাদের জন্য তাদেরকে একটা দাম দিতে হয়, মূল্য দিতে হয়, আর সেটা পরিমাপের জন্য কতখানা তড়িৎ শক্তি ব্যয় করছে সেটা পরিমাপের জন্যই আমাদের কি করতে হয়, যে আমরা পরিমাপ করার জন্য মিটার, বাড়ি বাড়ি মিটার বসানো থাকে, ইলেকট্রিক মিটার। সেখানে একটা হয় কি লেখা থাকবে, দেখবে মিটারের উপরে লেখা আছে KWH বা BOT, বোর্ড অফ ট্রেড ইউনিট, BOT ইউনিট বা কিলোওয়াট আওয়ার ইউনিট। সাধারণত শীত প্রধান অঞ্চলে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স এ সমস্ত জায়গায় সেখানে কিন্তু পাইপলাইনের মধ্য দিয়ে বাড়ি বাড়ি গরম জল সরবরাহ করা হয়। যেমন তড়িৎ সরবরাহ করা হয় তেমনইভাবে বাড়ি বাড়ি গরম জল সরবরাহ করা হয়। তো সেই গরম জল সরবরাহের ক্ষেত্রে ওইরকম মিটার বসানো থাকে বাড়ি বাড়ি। সে হয়তো দেখা যাচ্ছে কোনো একটা পরিবার বা ফ্যামিলি প্রতি মাসে কত গ্যালন বা কত লিটার গরম জল ব্যবহার করেছে, সেই জলটাকে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গরম করা হয়েছে এবং বা কত ডিগ্রি ফারেনহাইটে গরম করা হয়েছে, তার জন্যে কি পরিমাণ তাপশক্তি ব্যয়িত হয়েছে, সেই তাপশক্তি ব্যয়িত তাপশক্তির পরিমাণের দ্বারাই তাদের মাসিক একটা বিল বা অ্যামাউন্ট টাকা পেমেন্ট করতে হয়। আর সেখানে যে পদ্ধতিতে পরিমাপ করা হয় তাপের একক, সেটা হলো একটা কি থার্ম। তাপ পরিমাপের একটা বৃহত্তর একক থার্ম। এক থার্ম সমান কি 10⁵ BTU বা প্রায় 1 লক্ষ BTU এ এক থার্ম। সেটা হলো কিন্তু একটা FPS পদ্ধতিতে তাপের একটা বৃহত্তর একক। FPS পদ্ধতিতে তাপ পরিমাপের বৃহত্তর একক হলো থার্ম। এরপরে যেটা আসছি MKS বা SI পদ্ধতিতে তাপের একক হলো জুল। অর্থাৎ এক জুল তাপ কাকে বলবো না, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে এক কিলোগ্রাম জলের উষ্ণতা 1 কেলভিন। এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি কেলভিন। তাহলে 1 কিলোগ্রাম জলের উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাহলে 1 কেজি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 1 কেজি জলের উষ্ণতা 1 কেজি জলের উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করতে 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 1 কেজি জলের উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে 1 জুল তাপ বলে। তাহলে এগুলো হলো তাপের একক, তাপ পরিমাপের বিভিন্ন একক। এরপরে যেটা আমরা আসবো যে দেখো তাপটা আগে ছিল ক্যালোরি,
তো ক্যালোরিক অর্থাৎ তাপের ক্যালোরিক মতবাদ, অর্থাৎ তখন কিন্তু তাপটা তাপ নামে প্রচলিত ছিল না বা পরিচিত ছিল না। তখন যে নামে এটাকে ডাকা হতো সেটা বলা হতো ক্যালোরিক। তো ক্যালোরিক মতবাদ অনুযায়ী এরকম ছিল যে দুটো ভিন্ন ক্যালোরিকের বস্তুকে পরস্পরের সংস্পর্শে রাখলে অপেক্ষাকৃত অধিক ক্যালোরিকের বস্তুটা থেকে অপেক্ষাকৃত কম ক্যালোরিকের বস্তুটা ক্যালোরিক নেবে, ক্যালোরি গ্রহণ করবে। তাহলে দুটো ভিন্ন ক্যালোরিকের বস্তুকে পরস্পরের সংস্পর্শে রাখলে অপেক্ষাকৃত কম ক্যালোরিকের বস্তুটা বেশি ক্যালোরিকের বস্তু থেকে ক্যালোরি গ্রহণ করবে। এবং কতক্ষণ এরকম ক্যালোরিক প্রবাহ চলবে? ক্যালোরিকের প্রবাহ চলবে কতক্ষণ? যতক্ষণ না উভয় বস্তুর ক্যালোরিকের মান সমান হয়। তো একজন ব্রিটিশ স্থপতিবিদ, মনে হচ্ছে ব্রিটিশ স্থপতিবিদ, ইঞ্জিনিয়ার কাউন্ট রামফোর্ড, তিনি দেখালেন কি একটা লোহার কামানকে জলে ডুবিয়ে রেখেছেন। তাহলে লোহার কামানটার আর জলের ক্যালোরি সমান হয়ে যাবে। যদি লোহার ক্যালোরি বেশি হয় তার থেকে ক্যালোরি নিয়ে নেবে কে? জল, সংস্পর্শে থাকা জল নিয়ে উভয়ের ক্যালোরি সমান হয়ে গেছে। কিছুক্ষণ পরে আমি ধরে নিচ্ছি উভয়ের ক্যালোরি সমান হয়ে গেছে। কার? ওই কামানের এবং জলের। তো কামানের এবং জলের ক্যালোরি সমান হয়ে যাওয়ার পর আমরা কি করলাম যে বাইরে থেকে একটা ইলেকট্রিক সুইচ বোর্ডে একটা ড্রিল মেশিন, ভ্রমর বা তুরপুন ড্রিল মেশিনটা প্লাগে গুঁজে দেওয়া হয়েছে পরে তারের সাহায্যে। এবার এখানে সুইচ দেওয়ার সাথে সাথে ড্রিল মেশিনটা ঘুরছে। তো সেটাকে ওই জলে ডুবিয়ে ওই কামানটাকে ড্রিল করা হচ্ছে জলের মধ্যেই। যারা পরস্পর সম ক্যালোরিকের জায়গায় রয়েছে সেই জায়গাতে ওই কামানটা বা ভ্রমরটা দিয়ে বা ড্রিল মেশিনটা দিয়ে আমি ওই কামানটাকে ছিদ্র করছি। তো ছিদ্র করার জন্য ড্রিল মেশিনটা কোনো চেপে ধরছি জলের ভেতরে। চেপে ধরার সাথে সাথে সেখানে ড্রিল মেশিনটা তীব্র বেগে ঘুরছে। আর ঘোরার সঙ্গে সঙ্গে যে ঘর্ষণজনিত বাধা বলের প্রভাবে ওখানে কিন্তু লোহার সঙ্গে লোহার ঘর্ষণের ফলে প্রচুর পরিমাণে তাপ সৃষ্টি হচ্ছে বা ক্যালোরিকের সৃষ্টি হচ্ছে। তখন কিন্তু দেখা যাচ্ছে তুরপুনেরও ক্যালোরি বাড়ছে, মানে ড্রিল মেশিনটা ও সংস্পর্শে থাকা লোহার কামানটারও ক্যালোরি বাড়ছে, আবার ও সংস্পর্শে থাকা জলেরও ক্যালোরি বাড়ছে। তাহলে এখানে কে কাকে ক্যালোরি দিল বা কে কার কাছ থেকে নিল? এখানে কে কাকে ক্যালোরি দিল? এখানে আগে তো জলের এবং কামানের ক্যালোরি সমান ছিল। তারপরে ক্যালোরিকে আমাদের ড্রিল মেশিনটা নিয়ে ড্রিল করতে লেগেছি তখন দেখা যাচ্ছে জলেরও ক্যালোরি বাড়ছে, কামানেরও ক্যালোরি বাড়ছে এবং তুরপুনের বা ড্রিল মেশিনটারও ক্যালোরি বাড়ছে। তাহলে এখানে কে কাকে ক্যালোরি দিল বা কে কার থেকে নিল? এর ব্যাখ্যা কিন্তু এই ক্যালোরিক মতবাদ দ্বারা দেওয়া গেল না। সেই জন্য তখন থেকে ক্যালোরিক মতবাদ বাতিল। তারপর ক্যালোরিক মতবাদের পরিবর্তে এলো কে? না তাপ। এবং এখানেও আমরা একটা ক্যালোরিক মতবাদ পাই। সেই ক্যালোরিক মতবাদটা কি না, দুটো ভিন্ন উষ্ণতার বস্তুকে, দুটো ভিন্ন উষ্ণতার বা তাপমাত্রার, উষ্ণতা মানে তাপমাত্রাটা কি না, তাপের মাত্রা অর্থাৎ তাপের পরিমাণ নির্ণয় করার জন্য যে ব্যবস্থা সেটা হচ্ছে তাপমাত্রা। তাহলে যে দুটো ভিন্ন উষ্ণতার বস্তুকে যদি আমরা পরস্পরের সংস্পর্শে রাখি, দুটি ভিন্ন উষ্ণতার বস্তুকে যদি আমরা পরস্পরের সংস্পর্শে রাখা হয়,
ক্যালোরিক মতবাদটা কি? দুই ভিন্ন উষ্ণতার বস্তুকে পরস্পরের সংস্পর্শে রাখলে উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপের সমান হয়। উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপের সমান হয়। যদি তৃতীয় কোন বস্তু বা সংস্থা দ্বারা যদি তৃতীয় কোনো বস্তু বা সংস্থা দ্বারা তাপের উদ্ভব বা শোষণ না ঘটে। তৃতীয় কোনো বস্তু দ্বারা তাপের উদ্ভব বা শোষণ ঘটা চলবে না। বস্তু বা সংস্থা দ্বারা তাপ সরবরাহ বা তাপের শোষণ না ঘটে। তাপের সরবরাহ বা শোষণ, তাপের উদ্ভব না করে তাপের সরবরাহ বা শোষণ না ঘটে। তাহলে ওখানে কিন্তু কি হয়েছিল যে ক্যালোরিক মতবাদটা বাতিল হলো। সেটা কি না, বাইরে থেকে আমরা তড়িৎ শক্তি সরবরাহ করছিলাম, সেই তড়িৎ শক্তিটাই যান্ত্রিক শক্তির প্রভাবে তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছিল। তড়িৎ শক্তিটাই তাপ শক্তির প্রভাবে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছিল। সেই কারণের জন্য আমরা তখন কিন্তু ওই ক্যালোরিক মতবাদ প্রযোজ্য হচ্ছিল না। যে কার থেকে তাপ নিল বা কার থেকে ক্যালোরি নিল, কে দিল আর কে নিল, এটা বুঝতে পারছিলাম না। সেখানে কিন্তু কি হলো, ওখানে ক্যালোরিক সরবরাহ করা হয়েছিল কার দ্বারা? তৃতীয় কোনো সংস্থা বা বস্তুর দ্বারা। এই ড্রিল মেশিনটার সাহায্যে, কিসের সাহায্যে? তড়িৎ শক্তির দ্বারা। তড়িৎ শক্তির দ্বারা ওখানে যান্ত্রিক শক্তিতে রূপান্তরের ফলে ক্যালোরিকের সৃষ্টি হয়েছিল বা বাড়তি ক্যালোরি পাওয়া গেছিল, যেটা ক্যালোরিক মতবাদ দ্বারা কিন্তু ব্যাখ্যা করা যায়নি। আমরা এখানে যে নতুনভাবে ক্যালোরিক মতবাদ চালু হয়েছে, সেখানে শর্ত দুটো, কন্ডিশনগুলো আরোপ করা হয়েছে, শর্তগুলো চাপানো হয়েছে যে তৃতীয় কোনো বস্তু বা সংস্থা দ্বারা তাপের সরবরাহ বা শোষণ ঘটা চলবে না। তাপের সরবরাহ বা শোষণ ঘটলে কিন্তু তখন কিন্তু উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ আর শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপের সমান থাকবে না। এই কারণের জন্য আমরা কি করি না, এটাকে বলা হচ্ছে কি ক্যালোরিক মতবাদ। তাহলে ক্যালোরিক মতবাদের শর্তগুলো কি কি না, দুটো ভিন্ন উষ্ণতার বস্তুকে পরস্পরের সংস্পর্শে রাখতে হবে। ক্যালোরিক মতবাদের শর্তগুলি কি কি না, দুটো ভিন্ন উষ্ণতার বস্তুকে পরস্পরের সংস্পর্শে রাখতে হবে। আর 2 নম্বর হচ্ছে যে তৃতীয় কোনো সংস্থা বা বস্তু দ্বারা তাপের সরবরাহ বা তাপের শোষণ
ঘটা চলবে না, তবেই উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ এবং শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপের সমান হবে। আজকে এই পর্যন্ত, এরপরের দিন এসে পরের জায়গা পাবো।